বন্ধুরা, আজ আপনাদের এমন একটি ঘটনা বলতে চলেছি যা আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। জানি না আপনারা আমাকে কিভাবে নেবেন, কিন্তু আমার স্বামী না থাকায় দীর্ঘদিন আমি শারীরিক যন্ত্রণায় ভুগছি। আর কোনো উপায় না পেয়ে নিজের সবটা নিজের ছেলেকে উজাড় করে দিতে হয়েছে। আজ সেই না বলা কথাগুলোই আপনাদের বলতে চলছি। ঢাকার এই ইট পাথরের খাঁচায় আমার দিনগুলো কাটে এক অদ্ভুত যান্ত্রিকতায়। আমার নাম জুথি খানম, সবাই আমাকে জুথি বলেই চেনে। বয়স 40 পেরিয়ে গেছে, যা জীবনের এমন এক মোড় যেখানে পেছনে তাকালে কেবল স্মৃতির দীর্ঘশ্বাস, আর সামনে তাকালে একলা পথের ধূসরতা। 8 বছর আগে ডিভোর্সের পর আমি আর আমার ছেলে আরিয়ান এই ফ্ল্যাটেই বড় হচ্ছি, বা বলা ভালো, আমরা একই ছাদির নিচে দুটো আলাদা দ্বীপে বাস করছি। আরিয়ান এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার নিজের জগৎ, নিজের বন্ধুবান্ধব। সে আমার সাথে কথা বলে ঠিকই, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। আমি যখন খাবার টেবিলে বসি, তখন চামচের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ থাকে না। এই একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মাঝে মধ্যে মনে হয়, আমি কি কেবলই একজন গৃহকর্ত্রী? আমার ভেতরের মানুষটার কি কোনো মূল্য নেই? এই অস্থিরতা থেকেই একদিন হঠাৎ আমার ছোটবেলার বান্ধবী কবিতার কথা মনে পড়ল। কবিতা আর আমি একই স্কুলে বড় হয়েছি। ভাগ্যের ফেরে ওর স্বামী মারা গেছেন প্রায় 7 বছর আগে, কিন্তু ওর সাথে যখনই ফোনে কথা হয়, ওর কণ্ঠস্বরে আমি এক অদম্য প্রাণশক্তি খুঁজে পাই। ও ওর ছেলে রাজের সাথে থাকে। সোশ্যাল মিডিয়ায় ওদের ছবি দেখলে আমি অবাক হয়ে ভাবি, একজন বিধবা নারী কিভাবে তার জোয়ান ছেলের সাথে এত বন্ধুর মতো হাসতে পারে। যেখানে আমি সব রকমের আর্থিক সচ্ছলতা আর ছেলের উপস্থিতি সত্ত্বেও ভেতরে ভেতরে মরে যাচ্ছি, সেখানে কবিতা কোন জাদুমন্ত্রে এত সুখী? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর নিজের মনের বদ্ধ দুয়ারগুলো খুলতে আমি সিদ্ধান্ত নিলাম কয়েকদিনের জন্য কবিতার বাসায় যাব। আমার মনে হচ্ছিল ওর ওই সুখী জীবনের আড়ালে এমন কিছু আছে যা আমার শেখা খুব প্রয়োজন। কবিতার ফ্ল্যাটটি খুব বেশি বড় নয়, কিন্তু ভেতরে পা রাখতেই নাকে এলো বেলি ফুলের সুবাস। রাজ দরজা খুলে দিয়ে যেভাবে স্নিগ্ধ হাসিতে আমাকে খালামণি বলে অভ্যর্থনা জানালো, তাতে আমার বুকটা হালকা হয়ে গেল। রাজের চোখে কোনো বিরক্তি ছিল না, বরং ছিল একজন অতিথির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। কবিতা রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো। ওর পরনে সাদা সুতির শাড়ি, চোখে সেই পুরনো চপলতা। ও আমায় জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে কোনো কৃত্রিমতা ছিল না। ঘরটা অগোছালো নয়, কিন্তু প্রতিটা কোণ দেখে মনে হচ্ছিল এখানে মানুষ বাস করে, কেবল আসবাবপত্র নয়। আমি সোফায় বসে চারিদিকে তাকালাম। দেয়ালে কবিতা আর ওর স্বামীর পুরনো ছবি, তার পাশেই রাজের সাথে কবিতার হাসিমুখের ফ্রেম। আমি ভাবছিলাম, অভাব যেখানে নিত্যসঙ্গী হওয়ার কথা, সেখানে তৃপ্তি কিভাবে ঘর জুড়ে আছে। রাতের খাবারের সময়টা ছিল আমার জীবনের এক বড় শিক্ষা। আমি অভ্যস্ত ছিলাম নিস্তব্ধ টেবিলে খাওয়ার পর থালা তুলে নিয়ে নিজের ঘরে চলে যেতে, কিন্তু কবিতার বাসায় দেখলাম অন্য ছবি। রাজ নিজ হাতে খাবার বেড়ে দিচ্ছে। ওর অফিসের সারাদিনের মজার আর ঝামেলার ঘটনাগুলো কবিতার কাছে গল্প করছে। কবিতা হাসছে, মাঝে মধ্যে রাজের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। রাজ একবারও ফোন স্পর্শ করল না পুরো খাওয়ার সময়। ওদের দুজনের মধ্যে কোনো আড়ষ্ঠতা নেই, কোনো গোপনীয়তা নেই। রাজ ওর মাকে কেবল মা হিসেবে নয়, বরং একজন সেরা বন্ধু হিসেবে দেখছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, রাজ যখন কথা বলছে, কবিতা তার চোখের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনছে। আমার মনে পড়ল আরিয়ানের কথা। আমি কি কখনো ওর চোখের দিকে তাকিয়ে ওর কথাগুলো এভাবে শুনেছি? খাওয়া শেষ করে রাজ যখন নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসল, আমি আর কবিতা বারান্দায় গিয়ে বসলাম। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় কবিতার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সরাসরি জিজ্ঞেস করলাম, কবিতা, তুই কি করে পারিস? রাজের সাথে তোর এই সম্পর্কটা কি সত্যিই এত সহজ? আমার আরিয়ান তো আমার সাথে দুটো কথা বলতেও বিরক্ত বোধ করে। কবিতা মৃদু হেসে আমার হাতটা ধরল। ও বলল, জুথি, আমরা মায়েরা সন্তানদের ওপর আমাদের ইচ্ছা আর শাসন চাপিয়ে দিতে চাই, কিন্তু আমি রাজকে কখনো আমার সম্পত্তি ভাবিনি। আমি ওকে ওর বাবার অভাব বুঝতে দিইনি, কারণ আমি ওর সবথেকে বড় আস্থার জায়গা হতে চেয়েছি। ও যখন কোনো ভুল করে, আমি ওকে বিচার করি না, বরং ওর সমস্যার সমাধান খুঁজি। আমি কবিতার কাছে আমার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর দুঃখ উগড়ে দিলাম। আমি বললাম যে ডিভোর্সের পর আমি আরিয়ানকে শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছি, দামি গ্যাজেট দিয়েছি, কিন্তু আমি নিজে ওর থেকে দূরে সরে গেছি। আমি ভেবেছি টাকাই সব।
কবিতা আমাকে মনে করিয়ে দিল যে মানুষের মন টাকা দিয়ে কেনা যায় না। ও বলল, তুই কি কখনো আরিয়ানকে বলেছিস যে তোরও মন খারাপ লাগে, নাকি তুই সব সময় নিজেকে একজন কঠোর মা হিসেবে উপস্থাপন করেছিস? আমি নিরুত্তর রইলাম। আমি বুঝতে পারলাম আমি আমার ছেলের সাথে একটা প্রোটোকল মেনে চলতাম, ভালোবাসা দিয়ে নয়। কবিতার কথাগুলো আমার ভেতরের পাথরগুলোকে গলিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম সুখ কোনো আকাশ থেকে পড়া বস্তু নয়, এটি সযত্নে লালন করতে হয়। পরদিন সকালে রাজ যখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম, রাজ, তোর মার সাথে তোর এই বন্ধুত্বের রহস্য কি? রাজ টাইটা ঠিক করতে করতে বলল, খালামণি, বাবা মারা যাওয়ার পর মা যখন একলা হয়ে গেলেন, আমি লক্ষ্য করলাম মা আমাকে কিছু না বললেও রাতে জানলার পাশে বসে কাঁদতেন। সেদিন আমি বুঝেছি মা ছাড়া আমার কেউ নেই, আর আমার ছাড়া মার কেউ নেই। আমি তখন থেকে মাকে মার প্রিয় গানগুলো শোনাতাম, আমরা একসাথে পুরনো সিনেমা দেখতাম। আমি চাইনি মা নিজেকে পরিত্যক্ত মনে করুক। রাজের কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, আরিয়ান হয়তো আমার কাছে আসতে চেয়েছে, কিন্তু আমার গাম্ভীর্য আর কাঠিন্য ওকে ফিরিয়ে দিয়েছে। রাজের পরিণত মানসিকতা আমাকে নতুন করে বাঁচতে শেখালো। কবিতার বাসা থেকে বিদায় নিয়ে যখন নিজের ফ্ল্যাটে ফিরলাম, তখন আমার মনটা অনেক হালকা। কলিং বেল টিপতেই আরিয়ান দরজা খুলে দিল। ও আগের মতোই নির্লিপ্তভাবে নিজের ঘরে চলে যাচ্ছিল। আমি আজ আর চুপ থাকলাম না। আমি ওর পেছন থেকে ডাকলাম, আরিয়ান, একটু শুনবি? ও অবাক হয়ে ফিরে তাকালো। আমি ওর ঘরে গিয়ে ওর বিছানার একপাশে বসলাম। ওর ল্যাপটপটা বন্ধ করতে বলে বললাম, আরিয়ান, আমি এই কয়েকদিনে বুঝতে পেরেছি আমি তোর সাথে অনেক ভুল করেছি। আমি শুধু তোকে শাসন করেছি, কখনো তোর বন্ধু হতে পারিনি। আরিয়ান প্রথমে স্তব্ধ হয়ে গেল, তারপর ওর চোখে আমি জল দেখতে পেলাম। ও হয়তো এই কথাগুলোর জন্যেই দীর্ঘ বছর অপেক্ষা করছিল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কের বরফ গলতে শুরু করল। আমি রান্নাঘরে থাকলে আরিয়ান এখন নিজ থেকেই এসে পাশে দাঁড়ায়। আমরা এখন একসাথে কফি খাই, আমি ওকে আমার ছোটবেলার গল্প শোনাই, আর ও আমাকে ওর ভবিষ্যতের স্বপ্নের কথা বলে। আমি লক্ষ্য করলাম আরিয়ান এখন আর ফোনের স্ক্রিনে মুখ গুজে থাকে না। ও যখন দেখে আমি ওর কথাগুলো গুরুত্ব দিয়ে শুনছি, ও তখন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের ফ্ল্যাটে যে দেয়ালগুলো আগে আমাকে গিলে খেতে আসত, সেগুলো এখন মায়ায় ঢাকা মনে হয়। আমি কবিতার সেই সুখী জীবনের রহস্য নিজের ঘরেও ফিরিয়ে আনতে পেরেছি। কোনো শারীরিক স্পর্শ বা বাড়তি কিছুর প্রয়োজন হয়নি, কেবল মনের টানটাই সব বদলে দিল। আজ বিকেলে আমি আর আরিয়ান ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারলাম না। এই জুথি অনেক বেশি আত্মবিশ্বাসী আর সুখী। আমি কবিতাকে ফোন করে বললাম, তুই ঠিকই বলেছিলি রে, সম্পর্কের জন্য কোনো জাদুমন্ত্র লাগে না, শুধু লাগে ভালোবাসার একটুখানি খোলা আকাশ। আরিয়ান আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। এই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, আছে এক গভীর প্রশান্তি। আমি জানি জীবনের বাকি পথটা আমি আর একলা নই, আমরা মা ছেলে একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকব। জীবনের ৪০ বছরে এসে আমি শিখলাম সুখ আসলে একটি সিদ্ধান্ত, যা প্রতিদিন সকালে উঠে নিতে হয়। সন্তান ও বাবা মায়ের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা এবং গভীর বন্ধুত্ব। শাসনের চেয়ে যখন সাহচর্য আর সোনার মানসিকতা প্রাধান্য পায়, তখন জীবনের সব শূন্যতা আর একাকিত্ব দূর হয়ে যায়। সুখী হওয়ার জন্য কোনো অলৌকিক ক্ষমতার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একে অপরের মনের ভাষা বোঝার ইচ্ছা এবং সামান্য সময় ও মমতা। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।